রাজনৈতিক দলগুলোর ভয়টা কিন্তু স্বাভাবিক। আমরা হয়তো বাহিরে অনেক খবরই পাই না, বাট তারা কিন্তু পেয়ে যান। কি সংস্কার হচ্ছে না, 53 বছরে যে সংস্কার করতে পারে নাই সেই সংস্কারই হচ্ছে। আমার আগের ভিডিওতে একটা ধাঁধা রাখছিলাম যে গত 53 বছরের কাছাকাছি সময় বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের জোটেরা বলেন, একটা জিনিস তারা খুব কমনভাবে চালাই গেছে। এটা কি জানেন? এবার আসেন, অ্যান্সারটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা। আপনার খেয়াল থাকার কথা, মাত্র কয়েকদিন আগেরই কথা, বউ জামাই ঘরে ঘরে কাজ্জা হয়েছে। বউ এসে লাইভের মধ্যে কয়, শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই। কারো ঘর বাড়ি ভেঙে গেছে, শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই। কারোর পরকীয়া প্রেমে ভেজাল হয়েছে, শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই। রাষ্ট্রের যত বড় বড় সমস্যা থেকে শুরু করা সবাই প্রধানমন্ত্রীর কাছে চায়। ওয়াই? আমাদের সংবিধানে বা আমাদের এই সিস্টেমটার মধ্যে প্রধানমন্ত্রীকে এত পাওয়ারফুল করা হয়েছে, তার হাতে এতগুলা ক্ষমতা রাখা হয়েছে, এতগুলা সেক্টর রাখা হয়েছে যে তিনি না চাইলেও তিনি ওয়ান কাইন্ড অফ রাবণ হয়ে যাচ্ছেন। কেন? এত ক্ষমতার মধ্যে থাকলে ভাই যেদিকে হাত দে ক্ষমতা। এবার আসেন, ডক্টর ইউনূস কি সংস্কার করছে। আপনারা আমাদের যে একজন সমন্বয়ক নাহিদ, দ্য ডেইলি স্টারে তার একটা কি বলে যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আলোচনাটার মাঝখানে সামান্য একটু অংশের মধ্যে একটা ট্রেলার দিয়ে গেছে যে আমরা কি সংস্কার করছি, যে একজন সরকার কেন ফেসিবাদের দিকে যায় বা তিনি কেন স্বৈরাচারী ভূমিকার দিকে যান। বিকজ দ্য সিস্টেম এই পাওয়ারটা তাকে দিয়ে রাখছে। তিনি চাইলেই এখানে অনেক কিছু ম্যানুপুলেট করতে পারেন। আর সেগুলাকেই এবার আস্তে আস্তে, সেই ধরেন আমরা যদি প্রধানমন্ত্রীর ধরে একজন বাঘ, তার নখ কাটা হচ্ছে, তার ধরেন হাত কেটে দেওয়া হচ্ছে, মানে বোঝেন নাই, একজন প্রধানমন্ত্রীর আন্ডারে যতগুলো সেক্টর পাওয়ারেবল আছে এগুলোকে ভাগাভাগি করা হচ্ছে। যে সামনে একজন প্রধানমন্ত্রী হিসেবে যেই বসবেন তাকে সংবিধান আর এত পাওয়ার দিবে না, যে পাওয়ারটা পাইলে তিনি স্বৈরাচার হওয়ার জন্য চিন্তা ভাবনা মাথায় আসলে বাস্তবে সেটাকে বাস্তবায়ন করতে পারবেন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? তার মানে এই সংস্কারের মধ্যে প্রধান একটা সংস্কার হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা। আর যেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমরা এই দুইটা দল বা আরো যারাই ছিল, প্রধানমন্ত্রী তার হতে পারে নাই তো, বা এরশাদ সাহেবের কথাই ধরেন, তারা যখনই ক্ষমতায় ছিল, তারা যে যখন গেছে, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাদ দিছে, বিএনপিকে দেয় নাই। বিএনপির হাত দিয়ে কিন্তু এটা শুরু হয়েছিল, জাস্ট পারে নাই। আওয়ামী লীগ পারছে গায়ের জোরে। তো গায়ের জোরে পারতে যে কি হয়েছে, পতন হয়েছে। বিএনপি তখন পদত্যাগ করছে, যার কারণে পতনটা হয় নাই। সিস্টেমটার মধ্যে এটা আনা হচ্ছে। সেকেন্ড, গণমাধ্যমকে বানানো হচ্ছে বিরোধী দল। বোঝেন নাই? রাজনৈতিক সরকারগুলোর সাথে যে বিরোধী দলগুলো থাকে জোট সরকারের, এগুলো হচ্ছে গৃহপালিত বিরোধী দল। যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে গৃহপালিত ছিল। তো এখন যদি ধরেন নির্বাচনের আগে সামহাও যে কোনো কারিশমাটিক এনিথিং এখানে ঘটতে পারে, যে বিএনপি জামাতে এক হয়ে গেল, অন্য একটা দল বিরোধী দল হইলো, বাট ওই বিরোধী দল এত কম আসন পাইলো যে তাদেরকে জবাবদিহিতা পার্লামেন্টে না করলেও চলে, এরকম সিচুয়েশন হলো। সেই জন্য করা হচ্ছে কি, গণমাধ্যম। গণমাধ্যম ইস্যুতে ডক্টর ইউনূস বলছেন, আপনারা যা কিছু সমালোচনা করেন, আমরা দেখতেছি আমাদের কি ভুল হচ্ছে। না, কিন্তু ঠিক একই কথা বলছে। গণমাধ্যমের একটা কমিশন করা হবে, যেই কমিশনটা একটা অলিখিত বিরোধী দলের ভূমিকা পালন করবে ক্ষমতাসীন সরকারকে, যে তাদের ভুলগুলা নিয়ে, তাদের দোষ ত্রুটি নিয়ে প্রতিদিন তারা প্রচ্ছদ করবে, প্রতিবেদন করবে উইথ রেফারেন্স, যেটা এই মুহূর্তে নাই। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কোথায় দলীয়করণ নাই দেখেন। সাংবাদিকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়, হাসপাতালে ডাক্তারদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। এগুলো কি উচিত? চলচ্চিত্র অঙ্গনে দুইটা গ্রুপ হয়ে যায়। এই যে গ্রুপ খেলায় কি হয়, যেই দল ক্ষমতায় থাকে সেই গ্রুপ লাভবান হয়, বাকিদেরকে দৌড়ায়। এই সিস্টেমটাই বন্ধ করতে হবে। সরকারের ভুলের বদলে আমাদের গণমাধ্যমগুলো তৈলমর্দনে ব্যস্ত থাকে। আবার যদি তারা সত্যিকারের রিপোর্ট করতে চায়, পত্রিকা বন্ধ হয়ে যায়, সাংবাদিক গুম হয়ে যায়, নানান ধরনের ভেজালে কিন্তু পড়তে হয়। যার কারণে গণমাধ্যমকে একটা স্বাধীন কমিশনের জায়গাতে নেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এরকম অতি গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোকে ওইভাবে পরিবর্তন করা হচ্ছে যেভাবে পরিবর্তন করলে ইন ফিউচার সংবিধানের ফাঁকফোকর দিয়া, ক্ষমতার যে ফাঁকফোকর বা আইন কানুনগুলো আছে সেগুলোকে যেন আর ব্যবহার করে কেউ চাইলেও স্বৈরশাসক হইতে না পারেন। তার মানে এই সংস্কারের ভেতরে কিছু জিনিস ঘটতেছে যেটা হয়তো আমরা পাবলিকলি দেখছি না। নাহিদের কথাতে ছোট্ট একটু ট্রেইলার আসছে মাত্র। আবার ধরেন সংবিধান কি পরিবর্তন করা হবে কিনা, যদি প্রয়োজন মনে করে সেটাও করা হবে, কারণ এই যে জিনিসগুলা এগুলা সংবিধান কর্তৃক কিন্তু কানেক্টেড আছে। আবার ধরেন আমাদের দুইটা দলের মধ্যে একটা জিনিস আছে কি, যে ধরেন একজন আওয়ামী লীগের এমপি, তিনি এমপি হইয়া আওয়ামী লীগের কোনো একটা ইস্যুতে পার্লামেন্টে দাঁড়ায় তিনি পাল্টা বক্তব্য দিতে পারেন না। একটা ভোট আসছে, হ্যাঁ ভোট না ভোট, তিনি চাইলেও না ভোট দিতে পারেন না, নীরব থাকতে হয় বা হাত তুলতে বাধ্য হয়। তো এই যে অনেক সিস্টেম করা আছে, যে
আপনি সরকার প্রধানের বিরুদ্ধে যাওয়ারই সুযোগ নাই। আমাদের মধ্যে সিস্টেম রয়েছে কি, যে প্রধানমন্ত্রী যেটা বলছে বিএনপি আওয়ামী লীগ আমরা সবাই হ্যাঁ হ্যাঁ করতে হইব, এবার এটা ভুল হোক সঠিক হোক, এই জিনিসগুলোকে পরিবর্তন করা হচ্ছে। ধন্যবাদ জানাই এই সংস্কারগুলোর জন্য। মানে এই ঘটনাগুলা নানান গুঞ্জনের জন্ম দিচ্ছে যে এই মানুষগুলো সবার চোখের সামনে কিভাবে এয়ারপোর্ট থেকে পার হয়ে গেল। তার মানে মনিটরিংটা থেকে এখনো কোনো সমস্যা আছে? যদি সমস্যাই নাই থাকে তাহলে যে গুঞ্জন উঠেছে হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি দেশ ছেড়ে যে সিস্টেমে পালাই গেলেন, তার পালানোর সংবাদটা শতভাগ অথেন্টিক হিসেবে কয়েকটা গণমাধ্যম দাবি করেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যিনি খুব বেশি প্রমোটেড করেছেন সেটা হচ্ছে হাসান মাহমুদ সাহেব। আর মিথ্যার পুরস্কার হিসেবে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। আর পাশাপাশি এখন আমরা দেখছি তার ভাইসহ তিনারা কয়েকশো কোটি টাকার বন বিভাগের শত শত একর জায়গা জমি হলপ করে ফেলেছিলেন। তো নানান কারণে তার ইস্যুতে একটা আলোচনা ছিল। আর আমরা যতটুকু শুনেছিলাম যে তিনি আপনার স্পেশাল কোন একটা বাহিনীর কাছে আছেন, তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। ব্যাংক হিসাব তার ফ্রিজ করা হয়েছিল, এরই মাঝখানে আদালত তার দেশ থেকে নিষেধাজ্ঞাও দিয়েছে। তবে এত কিছুর মাঝে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য যে হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শুধু একা না, সব পরিবারে পালিয়েছেন। দর্শক, একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন উঠে এসেছে হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন। বেলজিয়ামে শুধু পালাই যান নাই, সেখানে গিয়া তিনি মোবাইলে ফোন করেছিলেন। কার কাছে ফোন করছেন? ঢাকা এবং চট্টগ্রামে তার যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন। আমরা দেখেছিলাম যে গত 6ই আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে দিন শেষে পলককে গ্রেপ্তার, রিমান্ড, নানান ইস্যুতে আলোচনায় দেখা গেলেও হাসান মাহমুদ সেই থেকে আপনার নিখোঁজ ছিলেন। গত 14ই আগস্ট বিবিসির এক প্রতিবেদনে আপনার হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয়েছিল। বলা হয়েছিল পলক আটকের কিছুক্ষণ পরই আটক হয়েছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটকে দিয়েছিল। এই দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল। এদিকে বেসরকারি টেলিভিশনটির অনুসন্ধান বলছে হাসান মাহমুদ এই মুহূর্তে বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাজেল সিটিতে তার নিজ বাড়িতে আছেন। সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। তার মানে এরা দেখেন বিদেশে বেলজিয়ামে বাড়ি আছে। এই যে ঘটনাগুলো আমরা শুনতাম কানাডার বেগমপাড়া বা বিভিন্ন ইস্যুতে, তো হাসান মাহমুদ সাহেবের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে একটা গুণাবলী ছিল প্রচন্ড মিথ্যা বলা, আরেকটা গুণাবলী ছিল যে কোনো ঘটনাকে তিনি বিএনপি জামাত কানেক্টেড করে ফেলতেন। আর যার কারণে এই যে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ বা প্রচুর মিথ্যা বলে এই জিনিসটাকে এস্টাবলিশ করার পেছনে হাসান মাহমুদ প্রতিনিয়ত গণমাধ্যমের সামনে যেভাবে মানে নির্দ্বিধায় মিথ্যাচার করতেন, এটাতে মানুষ কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি একটা মনক্ষুণ্ণতা হয়েছিল, বিষিয়ে গিয়েছিল। কারণ চোখে আমরা যেটা দেখছি, হাসান মাহমুদ যেটা বলছেন তিনি বলছেন, কিন্তু কে শুনছে কি শুনলো ডাজেন্ট ফ্যাক্ট বলার দরকার। বলছেন, মানুষ বিশ্বাস করলো না কি করলো না, মনে করছে জনগণের আর কি দরকার। এজ এ রেজাল্ট আজকের এই পরিণতি। টেলিভিশন প্রতিবেদনটি বলছে হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। তিনি প্রথমে গিয়েছেন আমিরাতের ফ্লাইটে দুবাই, তারপর প্রথম জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে গিয়েছিলেন গত 26শে আগস্ট বিকেল 2:45টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল। মোবারক আলী ভুইয়া বকুল গণমাধ্যমকে বলছেন যে তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এটুকু আর কি। মানে হাসান সাহেব এই মুহূর্তে বেলজিয়ামে আছেন, সেভ আছেন। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল, ওইখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে সেটি আগেই বলে দিয়েছিলেন। উনি এখানে এসে কারোর সাথেই কোনো যোগাযোগ করছেন না, এমনকি কারোর সাথে তার যোগাযোগও নেই। তো এই মুহূর্তে হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা এবং চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো প্রশ্ন উঠছে, এত নজরদারির পরেও কিভাবে তিনি আসলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন? এটা কিন্তু একটা বড় বৃহত্তর কোয়েশ্চেন ক্রিয়েট করছে যে তারা কোথায় আছে। অনেকেরই গ্রেপ্তারের খবর শুনছি, আরাফাতের খবরও, বাট তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে শুনলাম আইন শৃঙ্খলা বাহিনী বলছে না। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবে।